এই ভিডিও যখন রেকর্ড করতেছি এই পর্যন্ত ইশরাক হোসেনকে নিয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে না যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হবে কি না। আজকের ভিডিওটা মূলত এই টপিক নিয়ে যে এই ইশরাক হোসেন ধরেন মেয়র হয়ে গেল, তাহলে কিন্তু তার মেয়াদ হবে এখন থেকে সর্বোচ্চ ১ মাস, মানে ২৯শে জুনই তার মেয়াদ শেষ হয়ে যাবে, মানে ১ মাসের মেয়র হবে। এই ১ মাসের মেয়র হওয়ার জন্য এত আয়োজন, রাস্তা ব্লক করে আন্দোলন চলতেছে, বিএনপি মাঠে নামতেছে, বেশ চড়া কথাবার্তা হচ্ছে, জাস্ট ১ মাসের মেয়র হওয়ার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? বা আদালত কিসের প্রেক্ষিতে তাকে মেয়র ঘোষণা করতে পারলো যে নির্বাচন ২০২০ সালে হয়েছে, আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচন? এসবেরই বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিও। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। যে ইলেকশনের প্রেক্ষিতে আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে, সেই ইলেকশনটা হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ঠিক করোনার আগে আগে। ২০১৮ সালের যখন জাতীয় নির্বাচন হলো, ব্যাপক কারচুপি হলো, রাতের ভোট বলে যেটাকে আমরা জানি। তারপরে ২০২০ সালে এসে স্থানীয় নির্বাচন অংশগ্রহণ হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করলো। বিএনপির পক্ষ থেকে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ছিলেন ইশরাক হোসেন, এবং আওয়ামী লীগের থেকে মনোনীত ছিলেন শেখ হাসিনার ভাতিজা তাপস। তো সেই নির্বাচনে তাপস প্রায় ২ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করে। কিভাবে বেশি পেয়েছে সেটা আশা করি বলতে হবে না, অবভিয়াসলি কারচুপি করেই। এই যে কারচুপির নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী যে হেরে গেল, ইশরাক হোসেনের কথা বলতেছি, এরপরেও কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন যে কাউন্সিলর নির্বাচন যেটা একসাথে হয়, সেই কাউন্সিলর নির্বাচনে বিএনপি সব মিলে মনে হয় ৮ থেকে ১০টা কাউন্সিলর, বিএনপি পন্থী কাউন্সিলর সেই নির্বাচনে জয়লাভ করছিল। এছাড়া এই কারচুপির নির্বাচনে বিএনপি স্বাভাবিকভাবেই খুব একটা সুবিধা করতে পারে নাই। এই যে বললাম যে ৮-১০ জন কাউন্সিলরও, বিএনপিপন্থী কাউন্সিলরও, তারা কিন্তু ওই নির্বাচনে জয়লাভ করছিল। এই তথ্যটা একটু মাথায় রাখেন, ভিডিওর পরের অংশে এই তথ্যটা কাজে লাগবে। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার যদি নির্বাচনের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি আপিল করতে পারবেন। এটা করতে হয় নির্বাচন বিধি মোতাবেক নির্বাচন যেদিন হয়েছে তার ৩০ দিনের মধ্যে। ইশরাক হোসেন এই আপিলটা করছিল সেই সময়, আইনগত যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছিল। আদালতে তিনি মামলাও করছিল ওই টাইমে। এবং আইন অনুযায়ী এই যে ৩০ দিনের মধ্যে অভিযোগ করা হলো, এটা আবার ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়। মানে এটাও আইনি বিধিবিধান যে এই মামলা দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলতে থাকলো, ততদিন তাহলে মেয়রের দায়িত্ব পালন করবে কে? তো এটা ১৮০ দিনের মধ্যে ফয়সালা করতে হয়। এবং বিএনপির অভিযোগ হচ্ছে যে এই মামলাটা সুরাহা করতে সেই সময়ের যে তাপস, মানে যাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, তিনি বেশভাবে প্রভাবিত করছে। এটা খুবই বিশ্বাসযোগ্য একটা কথা, কারণ তারা তো ওপেনলি বলতো আমরা বিচারপতি সরাইয়া দেই। তাপসের তো আমরা এই টাইপের ভিডিও দেখছি। মানে আর আওয়ামী লীগ আমলে তো আদালতের উপর আওয়ামী প্রভাব বা তারা কিভাবে ডিসিশনগুলো চেঞ্জ করে ফেলতো, এসব তো আমরা দেখছি। এটা বিএনপি অমূলক কথা বলতেছে এরকম কিছু না, যে তারা আসলে প্রভাব বিস্তার করছিল আওয়ামী লীগ। এরপরে আওয়ামী লীগের এই নির্বাচনে তো গেজেট আকারে প্রকাশ হলো যে তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হলো। তাপস মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেন। তারপরে সবকিছু নর্মাল। এই নর্মাল হতে হতে এরপরে কি হলো, আরও বহুদিন পরে সেসব, মানে ওই নির্বাচন আরও বহুদিন পরে ২০২৪ সালের ৩৬শে জুলাই হাসিনা তো দেশ থেকে পালাইলো। এবং এই ঘটনার পরে আবার দেখলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তো এরকম একটা কারচুপি ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল সে জয়লাভ করছে। তো এই আগস্টের পরে, মানে শেখ হাসিনা পালানোর পরে, আমরা দেখলাম যে আদালতের রায়ের মাধ্যমে চিটাগং সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত, তাকে মেয়র ঘোষণা করা হলো। আচ্ছা, এখন সেম প্রসেসেই সেমভাবেই আবার ইশরাককেও মেয়র ঘোষণা করা হলো, কিন্তু ওই ডাক্তার শাহাদতকে নিয়ে ওইভাবে বাধা বিপত্তি হয়নি বা সেইভাবে আওয়াজও ওঠে নাই, কিন্তু এখন আওয়াজটা উঠতেছে। তো প্রথম কথা হচ্ছে যে এই যে আদালতের রায়ের মাধ্যমে যে কেউ মেয়রশিপ পেয়ে যাচ্ছে, চিটাগংয়ে যেটা অলরেডি পেয়ে গেছে, এখানে ঝামেলাগুলো কি আসলে? মানে আদালতের রায় তো দিয়ে দিছে, আমাকে মেয়র হিসেবে ঘোষণা করছে, আমি মেয়র হিসেবে দায়িত্ব নিব। তো এখানে সমস্যাগুলো কি? আগে আমাদের সমস্যাগুলো বোঝা জরুরি। ২০১৩ সালের যখন বিনা ভোটে নির্বাচন হলো, যে কেউ কোনো ভোটই দিতে পারলো না, ১৫১ আসনে একদম বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ আবার সরকার গঠন করলো। এরপরে দেখলাম ২০১৮ সালে রাতের ভোট হয়ে গেল। এইসব ঘটনার পরে মানুষ কিন্তু নির্বাচন থেকে একটা বিমুখে আচরণ হয়ে গেছিল, যে সবাই জানে কারচুপি হচ্ছে, আমরা প্রতিবাদ করতে পারতেছি না, একটা নির্বাচন হলে তার ফলাফল কি হবে সেগুলো মোটামুটি জানাই। মানে নির্বাচনের জনগণের তেমন আগ্রহ ছিল না, ভোটের যে একটা উচ্চমুখর পরিবেশ, একটা আমেজ, এগুলো কিছুই ছিল না। ভোট হচ্ছে হোক, ফলাফল তো জানি আওয়ামী লীগ জিতবে। তো জনগণ যে নির্বাচন বিমুখ হয়ে পড়ছিল,
তার মানে যে আওয়ামী লীগ আমলের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর কিন্তু অবৈধতার অনেকগুলো লজিক আছে। একটা হচ্ছে যে জনগণই নির্বাচন বিমুখ হয়ে পড়ছে, তারপর আওয়ামী লীগের কারচুপি তো আছে, যে আমি ভোট দিতে গেলাম আমার চাপ দেওয়ার আগে তারা ছাত্রলীগের লোকজন, যুবলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন অন্য একটা বাটন চাপ দিয়ে দিচ্ছে। আমার ভোট আমি যাকে কাস্ট করতে চাইলাম, আমি তো আওয়ামী লীগকেও কাস্ট করতে চাই, তারা বলতেছে না আমরাই দিচ্ছি, আপনাকে দিতে দেবো না। এরপরে যত সংখ্যক যত পার্সেন্ট ভোট পড়ছে সেটাকে মিসক্যালকুলেশন করে সেটাকে বাড়ায় দেখানো, ইভেন মৃত মানুষকেও আমরা ভোট দেওয়ার নজির দেখছি। তারপর আওয়ামী লীগের আমলে তো এসবের কারণে একটা অবৈধ নির্বাচনই এটা, মানে আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচন হয়েছে। এখন সেই অবৈধ নির্বাচনে যদি এখন কেউ এসে বলে যে না আমি সেই অবৈধ নির্বাচনের মেয়র, তার মানে আওয়ামী লীগ আমলের নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি না। মানে আমার জাস্ট এই মেয়রশিপে, তাও আমি প্রথমে ভিডিও শুরুতে বলে রাখলাম যে এটা 1 মাসের মেয়রশিপ হবে, সেই 1 মাসের মেয়রশিপের জন্য আমি একটা অবৈধ নির্বাচনকে অলরেডি বৈধতা দিয়ে দিব। মানে এটা কি জাস্ট খালি মেয়র হয় নাকি এর মাঝখানে আসলে অন্য কিছু চলতেছে? যে এটা তো বিশাল একটা মুভ হবে যে তখন মানে যেহেতু 2020 সালের সেই অবৈধ নির্বাচনগুলোতে আমি এখন 2025 সালে এসে কেউ মেয়র হচ্ছে, তাহলে তো আর ওই নির্বাচনে আমি প্রশ্ন তোলার পর সুযোগ পাবো না যে না এই নির্বাচন অবৈধ ছিল, এই নির্বাচন বাতিল করতে হবে, এই নির্বাচনকে আইনত আদালতের মাধ্যমে অবৈধ ঘোষণা করতে হবে। কিন্তু অলরেডি যদি বিএনপির কেউই ওটাতে ওত নিয়ে নেয় তাহলে তো সেটাকে আমি অবৈধ বলার আর কোনো গ্রাউন্ড থাকে না। এনারা যে লজিকে আবার মেয়রশিপ পেয়ে যাচ্ছে, সেম লজিকে হিরো আলমের একটা কথা এখানে আমি উদ্ধৃত করি যে হিরো আলম বলতেছে যে তাহলে তো আমিও যে এমপি পদে যে ইলেকশন করছি সেখানেও তো ব্যাপক কারচুপি হয়েছে, তাহলে আমাকে এখন এমপি হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আচ্ছা এখন না হয় সংসদ নাই, তার মানে পরবর্তী নির্বাচনে তাহলে এরকম করা হোক, হিরো আলম অটো এমপি হয়ে যাবে। শুধু হিরো আলমই না, যে ধরেন 2018 সালে যেসব বিএনপি প্রার্থী ছিল তাদেরকে আমি অটোমেটিক বললাম যে না ঠিক আছে তারাই এমপি হয়ে যাক, হিরো আলমও এমপি হয়ে যাক। নির্বাচন করা মানে তো 1000 কোটি টাকা ব্যয়ের একটা বিশাল বাজেট, আমার টাকাটাও বেঁচে গেল, সবাই অটোমেটিকই হয়ে যাক। যে 2018 সালে আমি নির্বাচন করছিলাম, কারচুপি হয়েছে, আদালতের রায়ের মাধ্যমে এখন আমি এখন সরাসরি সংসদ সদস্য হয়ে যাই। তাদের এই সেন্সে যে যেহেতু আদালতের রায়ের মাধ্যমে একটা অবৈধ নির্বাচনের আমি একজন বৈধ মেয়র হতে পারতেছি, মানে বৈধ আমি একটা নির্বাচিত প্রতিনিধি হতে পারতেছি, তাহলে আমি বৈধ নির্বাচিত প্রতিনিধি মানে সংসদ সদস্য কেন হইতে পারবো না? হিরো আলমের কথা কিন্তু লজিক আছে যে এই গ্রাউন্ডে, মানে এটা একটা বাজে উদাহরণ আর কি, যে এই ইশরাকের কথা বলেন, ইশরাক হোসেনের কথা বলেন, কিংবা ডাক্তার শাহাদুদের কথা বলেন, চৌশিক মেয়র, এই বিষয়গুলো তো বাজে দৃষ্টান্ত স্থাপন করে রাখতেছে। তাহলে আদালত কোন যুক্তিতে তাদেরকে মেয়র হিসেবে ঘোষণা করতেছে? এখানে আদালত এখানে 3টা পয়েন্ট উল্লেখ করছে। প্রথমটা হচ্ছে যে এখানে প্রাতিষ্ঠানিক কারচুপি হয়েছিল, এরপরে গাণিতিক অসঙ্গতি ছিল, এবং এখানে ডিজিটাল জালিয়াতি হয়েছিল। এই 3টা পয়েন্ট উল্লেখ করে আদালত বলতেছে যে না এই নির্বাচনে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করা যায়। এটা একটু বিস্তারিত বলি। প্রথম কথা যেটা আছে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক অনিয়ম। প্রাতিষ্ঠানিক অনিয়মের মধ্যে কি আছে? যে কারচুপি আছে, আমি ভোট দিতে গেছি, আমাকে ভোট দিতে দেয় না, আরেকজন ভোট দিয়ে দিছে, আমার পোলিং এজেন্টকে বের করে দিছে। মানে নির্বাচনের যেসব আচরণবিধি আছে সেগুলো সব একপেশে ভাবে নির্বাচন কমিশন সেগুলো অ্যাপ্লাই করছে, যে সব সুযোগ সুবিধা আওয়ামী লীগকে দিচ্ছে, অন্য দলকে একদম চিপাই রেখে দিচ্ছে। এটা ছিল হচ্ছে প্রাতিষ্ঠানিক যে অনিয়মগুলো ছিল। এরপর যেটা আছে গাণিতিক অসঙ্গতি, এই যে একটু আগে বললাম আমরা মৃত মানুষকে ভোট দিতে দেখছি, তারপরে কোথাও 100%-এর বেশি ভোট কাস্ট হয়ে গেছে। এটা ঢাকা সিটি কর্পোরেশনেও তারা তদন্ত করে দেখছে যে ঢাকা সিটি কর্পোরেশন যে ইলেকশন নিয়ে কথা বলা হচ্ছে সেটাতেও এই ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল জালিয়াতি। ডিজিটাল জালিয়াতি হচ্ছে যে ফলাফল, এটা আমরা 2024-এর জাতীয় নির্বাচনেও দেখছি যে 10%, 11% ভোট কাস্ট হচ্ছে, সেখানে হঠাৎ করে লাস্ট আধা ঘন্টায়, মানে 5টা পর্যন্ত ভোট নেওয়া হচ্ছে, 4:30টার পরে হঠাৎ করে সেই পার্সেন্টটা ধুমধাম করে বেড়ে যাওয়া শুরু করলো। সেটা হয়ে গেল কত, 40% প্লাস হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি ভোট হয়তো 8-10%ই কাস্ট হয়েছে সারা দেশের জাতীয় নির্বাচনের মধ্যে একটা নির্বাচনে। তো সেখানে কি হলো যে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে সেখানে আমি নাম্বারগুলো চেঞ্জ করে দিছি। তো এখানে এই জিনিসটা প্রমাণ পাইছে, মানে আদালতের কাছে যেটা উপস্থাপন করা হয়েছে, যে আদালতে দেখানো হয়েছে যে ভিন্ন ভিন্ন আনঅথরাইজড আইপি অ্যাড্রেস থেকে এগুলো চেঞ্জ করা হয়েছে, মানে যেগুলো ইসি কর্তৃক অথরাইজড ছিল না। তো এখানে এই জন্য বলা হচ্ছে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ছিল, ইশরাক হোসেন ছিল, তাহলে তাকে এখন নির্বাচিত বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হলো। এরপরে আদালত নির্বাচন কমিশনকে বলল যে আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলাম, তোমরা এখন এটা গ্যাজেট আকারে প্রকাশ করে তাকে ক্ষমতা হস্তান্তরের যেসব প্রসিডিউর আছে তোমরা শুরু করে দাও। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এটা শুরু করে দিল। এখন বলতে পারেন নির্বাচন কমিশন তো শুরু করবে, এটা ইন্টারেস্টিং এর কি আছে? নির্বাচন কমিশনের এখানে তার একটা অটোনমাস বডি,
তারা চাইলে এখানে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে যে না, তারা তাকে পর্যবেক্ষণ করবে যে না, এখানে আমাদের কোনো অসঙ্গতি আছে কিনা দেখি, আপনারা যে প্রসেসে এসব করতেছেন, মানে এই রায়টা দিলেন সেখানে অসঙ্গতি আছে কিনা। যদি তার অসঙ্গতি মনে হয় তারা আপিল করবে, কিন্তু না, আমাদের দেশে তো ইসি নামমাত্র অটোনমাস বডি, তারা এখানে কোনো আপিল করে না। তাহলে আমাকে এখন কোশ্চেন করতে পারেন আপিল করার জন্য কি কি যুক্তি আছে, সেগুলো আপনি বলেন। হ্যাঁ, আমি যুক্তিগুলো তুলে ধরতেছি যে এই ঘটনায় কি কি অসঙ্গতি আছে। দু একটা অসঙ্গতি অলরেডি বলছি যে এই নির্বাচনের মাধ্যমে তো আমি আওয়ামী লীগের নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো তো আমি বৈধতা দিয়ে দিচ্ছি, সেগুলো তো নির্বাচন বৈধতা ছিল না। এছাড়া আরও পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে, আমার নির্বাচনে যদি কোনো অভিযোগ থাকে সেটা 30 দিনের মধ্যে দায়ের করতে হয়, এবং এই যে অভিযোগ দায়ের করলাম বা মামলা দায়ের করলাম এটার সংশোধনযোগ্য না, তবে মামলার ক্ষেত্রে সেটা কিছু ক্ষেত্রে সংশোধনযোগ্য। এবং যেটা ঘটছিল যে প্রথমত বললাম যে ইশরাক হোসেন তাকে মেয়র ঘোষণা করতে হবে বা ভোট পুনর্গণনা করা হোক, এখানে এই কাজটি হয়েছে, তিনি এত কিছু নিয়ে মানে ডিটেলস ও আইনি ব্যবস্থার দিকে আগাননি। তিনি কারচুপি রিলেটেড এসব কথাবার্তা বলছে ওই টাইমে, মানে এসব আইনি ক্ষেত্রে এসব কথাবার্তা বলছে। পরবর্তীতে তিনি তার যে আইনি ব্যবস্থার যে আবেদন ছিল সেটা তিনি সংশোধন করেন। এখানে সংশোধনের ক্ষেত্রে আরও কিছু বিষয় উল্লেখ করে রাখি। সংশোধনের ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি বলে একটা আইনি টার্ম আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি, আমি ইশরাক হোসেন, তাহলে সে আবেদনটা তো আমি করব, নাকি র্যান্ডম কেউ একজন বলবে যে না, ইশরাক ভাই বলছে এটা আবেদনটা সংশোধন করতে, আর আদালত কি ওটা মেনে নেবে? না, আমি করব। অথবা আমার অবর্তমানে আমি যদি কাউকে দায়িত্ব দিয়ে দেয়, আমি আদালতকে বলবো দেখেন আমি অমুককে দায়িত্ব দিচ্ছি, ও এই কাজটা করতে পারবে না কোনো সংশোধনের জন্য কোনো হলে, বা আমার অনুপস্থিতিতে আমার যেসব ডিসিশন নেওয়ার দরকার সেটা আমি অমুককে সেই সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার দিলাম। এটাকেই বলে পাওয়ার অফ অ্যাটর্নি। তো ইশরাক হোসেন এরকম কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় নাই, তারপরেও তার ওই আবেদন 2বার চেঞ্জ হয়েছিল। 2বার কিভাবে, কে চেঞ্জ করছে? একটা করছে হচ্ছে বরিশালের একজন যুবক, তিনি চেঞ্জ করছে, তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় নাই। এবং দ্বিতীয়ত করছে যে ইশরাক হোসেনের যে আইনজীবী ছিল তার একজন শিক্ষানবিশ, মানে দুইজনই কেউ পাওয়ার অফ অ্যাটর্নি না। তার মানে আমি এখন তাজিমুল উঠে যদি যে বলি যে ইশরাক হোসেন এটা এইভাবে চেঞ্জ করতে চাইছে, আমি আবেদন করে দিলাম, আমারটা গ্র্যান্ট হয়ে যাবে? আমাকে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। এটা হচ্ছে একটা অসঙ্গতি। আর এর আগের তো আরেকটা অসঙ্গতির কথা বললাম, ওই যে নির্বাচনকে বৈধতা দেওয়া। এরপরে আদালত তো কোনোভাবে এটা মানে এই সময় সেটা তো প্রমাণ করা পসিবল না যে ওই টাইমে যদি ভোট সুষ্ঠু হতো তাহলে কত পার্সেন্ট ভোট কাস্ট হইতো, কিংবা যদি সুষ্ঠু ভোট হতো তাহলে তো লোকজন যারা নির্বাচন বিমুখ তারাও তো ভোট দিতে আসতো। আর এরকম হতে পারতো যে যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকতো, লেভেল প্লেইং গ্রাউন্ড থাকতো, তাহলে অন্য কোনো প্রার্থীও সেখানে অংশ নিয়ে আরো ভালো ফলাফল করারও চান্স হতে পারতো। মানে এটা তো আদালতের পক্ষে এই সময়ে 5 বছর পরে এসে ডিসাইড করা সম্ভব না যে ওই টাইমে সবকিছু ফেয়ার হলে কে নির্বাচনে জয়লাভ করতো, বা ভোট পুনর্গণনাও করে নাই তারা। আর পুনর্গণনা করেই বা লাভ কি? আমি তো নিজের ভোট দিতেই পারি নাই। কথার কথা, আমি আওয়ামী লীগকে ভোট দিতে দিচ্ছি, সেটাও তো আমার আওয়ামী লীগের নেতারা বা ছাত্রলীগের নেতারা দিয়ে দিচ্ছে। তো কাজেই এই যে এখানে তো কোশ্চেন থেকে যাচ্ছে, তাহলে কিসের বেসিসে আমি তাকে দিলাম? তাই নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোটের সেই বেসিসে লেভেল প্লেইং ফিল্ড যদি ওখানে থাকতো তাহলে তো পুরো ভোটের ইকুয়েশনও চেঞ্জ হয়ে যেতে পারতো। তো ইসির তো অটোনমাস বডি হিসেবে এই কোশ্চেনগুলো করার উচিত ছিল, বা তাদেরকে আপিল করা উচিত ছিল যে আদালত, বিজ্ঞ আদালত, আপনি আমাদেরকে এইসব কোশ্চেনের অ্যান্সার দেন, তারপর আমরা তাকে গ্যাজেট প্রকাশ করব। ইসি এই কাজটা করে নাই, এই জন্যই বলতেছিলাম ইসি আদালতটাই সরাসরি মেনে নিছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আবার এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিল আগস্টে, হাসিনা পালানোর পরে, আগস্টের 19 কি 20 তারিখের দিকে তারা ডিসিশন নিল যে বাংলাদেশে যত নির্বাচিত মেয়র আছে, তারপরে কাউন্সিলর আছে, তাদের সবাইকে পদ থেকে বহিষ্কার করা হলো। এটা কি বহিষ্কার বলা হবে নাকি অপসারণ বলা হবে? অপসারণ বলা মানে ঠিক হবে। অপসারণ করা হলো এবং সেখানে তারা প্রশাসক নিয়োগ দিল। আচ্ছা, তো দেখেন, ওই যে আমি ভিডিও শুরুতে একটা বলছিলাম, এই তথ্যটা মাথায় রাখেন, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ওই যে টাইমে যে কারচুপি নির্বাচনে ইশরাক হোসেন হেরে গেল, সেই টাইমে কিন্তু 8 থেকে 10 জন বিএনপিপন্থী কাউন্সিলর ঢাকা সিটি কর্পোরেশনে ছিল। তারাও কিন্তু এই ডিসিশনের কারণে তাদের পদ থেকে অপসারণ হয়ে গেছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই আদেশের পরেই তো পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কেউ আর নির্বাচন ছাড়া, মানে পরবর্তী নির্বাচন আগ পর্যন্ত কেউ তার কোনো নির্বাচিত প্রতিনিধি হিসেবে মেয়র বা কাউন্সিলরই হতে পারে না। এই জায়গাতে তো আর্গুমেন্টটা শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আদালতের রায়ের পরে কই থেকে আসে? হ্যাঁ, আদালত এটা ঘোষণা করতে পারবে যে হ্যাঁ, এত কারচুপি হয়েছে, এত জালিয়াতি হয়েছে, ভোটটাই অবৈধ। এখন ওর সাথে কারা কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে একটা কমিটি করে শাস্তির বিধান করা হোক না কেন? উল্টা সেটা না করে আমি করলাম কি, নির্বাচনের বৈধতা দিয়ে দিচ্ছি, সেটার ফলাফল হিসাবে আমি একজনকে মেয়র ঘোষণা করে দিচ্ছি। এটা কেমন কথা হলো?
এখানেই তো সব আর্গুমেন্ট শেষ হওয়ার কথা ছিল, অথচ এই আর্গুমেন্ট এর মেইন আলোচনায় আসতেছেই না। আর আমি যেসব অসঙ্গতির কথা তুলে ধরলাম, এখন বলতে পারেন এই অসঙ্গতি খালি আমারই চোখে পড়লো, আর কারো কোনো চোখে পড়লো না? না, এটা ফার্স্ট আমার চোখে পড়ে নাই, এটা কারোর চোখে পড়ছে, তার মাধ্যমে আমি জানছি। কার চোখে পড়ছে? এখানে যাদের চোখে পড়ছে তারা কিন্তু ইশরাক হোসেনকে আইনি নোটিশ পাঠাইছে, ইসিকে আইনি নোটিশ পাঠাইছে যে আপনারা এসব অসঙ্গতির পরেও কি হিসেবে ইশরাক হোসেনকে মেয়র পদে আসীন করতে পারেন। সেই আইনজীবী পরবর্তীতে তার ফেসবুকে স্ট্যাটাস দিছে যে তার গ্রামের বাড়ি দিনাজপুরে ছিল, সেখানে বিএনপির লোকজন যে তার বৃদ্ধ পিতাকে হুমকি ধামকি দিচ্ছে, সেখান থেকে তাকে কল করে হুমকি ধামকি দিচ্ছে যে এই মামলা যেন বা এই লিগ্যাল নোটিশ যেন সে প্রত্যাহার করে নেয়, এই মামলা ভবিষ্যতে একটা মামলা দিয়ে গেলে সে যেন এই মামলা না লড়ে। কাহিনীটা চেনা চেনা লাগতেছে না? আওয়ামী লীগ আমলে আমরা এরকম দেখতাম না যে বিদেশ থেকে কেউ সরকার বিরোধী কথা বললো, তার বাড়িঘর ভেঙে যাওয়া হতো, তার বাড়িঘরে যে যা আত্মীয় স্বজন ছিল তাদেরকে ছাত্রলীগ যুবলীগ যে হুমকি দিত। সেম জিনিস এখন আমরা দেখতেছি যে ইশরাকের বিরুদ্ধে আইনি পথে হাঁটার কারণে বিএনপি নেতা তার বাড়িতে যে তার বৃদ্ধ বাবাকে যে হুমকি দিচ্ছে। অ্যাকচুয়ালি সেখান থেকে এই অসঙ্গতিগুলো আমি যেগুলো বর্ণনা বললাম সেগুলো পাইছি। আমি যেগুলো ঘটনা বলছি সবগুলোর সোর্স আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে এই ঘটনাগুলো, এগুলো কনসার্নিং না, অথচ আমরা পড়ে আছি হ্যাঁ তাকে মেয়র দিতে হবে নাকি তাকে মেয়র দিতে হবে না। দেখেন এর মাঝখানে কতগুলো লুপহোল আমরা অতিক্রম করে আসতেছি। এরপরে উপদেষ্টা আসিফও এটা নিয়ে স্ট্যাটাস দিলেন। মানে এখন ব্যাপারটা হয়ে গেছে আশিক বনাম ইশরাক। প্রথমে ছিল তাপস বনাম ইশরাক, সেটা এখন হয়ে গেছে আসিফ বনাম ইশরাক। সেটা আরো যত সময় যাচ্ছে এখন মনে হচ্ছে এনসিপি বনাম বিএনপি হয়ে যাচ্ছে এই ঝামেলাটা। যে ওই যে ইগোর কথা বললাম যে 1 মাসের জন্য জাস্ট মেয়র হবে, তার জন্য মানে এটা একটা অনেকটা ইগোর কোশ্চেন হয়ে গেছে যে দেখি কার পাওয়ার কত বেশি। আমার মনে হচ্ছে এটা যে 1 মাসের জন্য আমি জাস্ট মেয়র হব, তার জন্য আমি এত কিছু করতেছি যে আমি ডিএনসিসি ঘেরাও করতেছি, আমি ঢাকা অচল করে দিব। তারপরে ইশরাক হোসেন বলতেছে সবাইকে রাজপথে থাকতে, গায়ের জোর বলতে এটাই মিন করি আসলে। তারপরে ডিএনসিসির যারা কর্মচারী ইউনিয়ন আছে তারা বলছে যে আমরা কাজ করব না, আমরা ইশরাক হোসেনকে মেয়রের পক্ষে। তারা তাদের ইউনিয়ন এইসব ইউনিয়নকে তো আমরা দেখছি যে ছাত্র মানে যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষেই সবসময় যাওয়ার জন্য, বা যারা ক্ষমতাসীন হতে চায়, ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও এখানে যে পাওয়ার প্র্যাকটিসের যে বিএনপি সুযোগ আছে সেটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। তো এই ইউনিয়নগুলো সবসময় এই ক্ষমতাসীন যারা তাদের দিকে আগায়, যেহেতু ইউনিয়ন গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের কাছ থেকে এসব ইউনিয়নের তেমন সুযোগ সুবিধার আশা নাই, তারা যাচ্ছে বিএনপির দিকে। তো এই ঘটনাগুলো জুলাই পরবর্তীতে আমরা আবার ফেস করতেছি, এগুলো আগেও ফেস করছি, এখন আবার ফেস করতে হচ্ছে আমাদেরকে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি যে এই যে বলতেছি মাত্র 1 মাস মেয়াদ, মানে এটা কিভাবে আমি বলতেছি। দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যখন ডাক্তার শাহাদতকে ঘোষণা করা হলো, তখন তার মেয়াদ নিয়ে যখন আদালতের ছিল যে আগে আমরা যে নির্বাচনে কারচুপির জন্য আমরা ডাক্তার শাহাদতকে মেয়র ঘোষণা করতেছি আদালত হিসেবে, তো ওই পূর্বের মেয়রের যতদিন তিনি ক্ষমতায় ছিল 5 বছর হতে যতদিন বাকি, সেই বাকি দিনগুলো জাস্ট তিনি ক্ষমতায় থাকবে, মানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করবে। তো সেম ভাবে 2020 সালে, মানে এটার আইন হচ্ছে যে 2009 সালের যে আইনটা আছে স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন আইন, সেখানে উল্লেখ করা আছে যে একজন মেয়রের মেয়াদ শুরু হবে তিনি গ্যাজেট প্রকাশের পর তিনি প্রথম যেদিন সভা করবে সেই সভা থেকে। আর এই সভাটা হয়েছিল 2020 সালের 29শে জুন, সেই হিসেবে 2025 সালের 29শে জুন সেই 5 বছর পূর্ণ হয়ে যায়। অর্থাৎ ইশরাক হোসেনকে যদি এখন মেয়র হিসেবে ঘোষণাও করা হয়, তার মেয়াদ হবে 29শে জুন পর্যন্ত। তো ওই জন্যই বললাম যে এটা 1 মাসের জন্য মেয়র, এটা তো মনে হয় অনেকটা ইগোর ব্যাপার স্যাপার হয়ে গেছে। আর আইনজীবীর আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, এই আইনজীবী যখন এইসব বিষয় নিয়ে মানে আইনি বিষয় নিয়ে যখন আদালতে কথা বলতেছিল, তখন বিএনপিপন্থী আইনজীবীরা বলতেছিল যে তাকে তো জরিমানা করা উচিত, তিনি এইসব আইনের বিষয় নিয়ে কথা বলতেছে, এইসব অসঙ্গতি নিয়ে কথা বলতেছে, এই জন্য তাকে জরিমানা করা উচিত। কত হাস্যকর একটা বিষয়, শুনে বেশ মজা লাগছে যে যারা আইনজীবীরা লড়তেছে তাদেরকে আমি অসম্মান করতেছি না, কারণ তাদের এক একজন ব্যারিস্টার ডিগ্রি আছে, সবার নামের পূর্বে ব্যারিস্টার টাইটেল আছে। তারা যখন এইসব সিলি কথাবার্তা বলে, তারা যে এতদিন নিপীড়িত নির্যাতিত হয়েছিল, এখন তারাই কি সে মানে নিপীড়ন নির্যাতন করার আসনে বসতেছে কিনা। ভিডিও শেষে বলতে চাই যে হাসিনা আমলের যত নির্বাচন হয়েছে আইনিভাবে বা যে কোনোভাবে, এগুলো কোনো বৈধতা উৎপাদন হোক বা এরকম নির্বাচনে কেউ মেয়র হিসেবে বা কোনো নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের সামনে আসুক, এরকম চাই না। একটা সুষ্ঠু নির্বাচন হোক, প্রয়োজনে আগে সিটি কর্পোরেশন নির্বাচন দেন না কেন। আমার তো মনে হয় যে এখন সিটি কর্পোরেশন নির্বাচন যদি হয়, ইশরাক হোসেন আপনারই তো জেতার চান্স বেশি, মানে বাহ্যিকভাবে দেখে তো আমার এমনই মনে হচ্ছে। আপনাদের
স্থানীয় নির্বাচনও যদি আগে দেন, তাও তো আমার মনে হয় যে বেশিরভাগ আসন বিএনপিরাই পাবে, কারণ তাদের জনসমর্থন এখন বেশি। তাদের যে গত 15-16 বছরে যে তারা যে পরিমাণ নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের প্রতি জনগণের একটা সফট কর্নার আছে, এবং এই সফট কর্নারটা কতদিন থাকবে আমি নিশ্চিত না। এই জন্য বলতেছি যে বিভিন্ন জায়গায় দেখতেছি যে তারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, এখন হাসিনা পালানোর পরে তারা নিপীড়ক নির্যাতকের একটা আসনে তারা নিজেকে বসাচ্ছে। হ্যাঁ, ইশরাক হোসেনের গত 15 বছরের তার ভূমিকা কি ছিল এটা নিয়ে আমাকে জানাতে হবে না, আমি এটা নিয়ে মোটামুটি জানি। তার ত্যাগ তিতিক্ষা, তার কর্মীর প্রতি ভালোবাসা, তিনি মাঠ পর্যায়ের কর্মীদের জন্য কত কিছু করছে, এসব নিউজ ভিডিও এসব দেখছি। মানে এটা নিয়ে, তার ডেডিকেশন নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আমার মানে আর্গুমেন্টগুলো বা আমার কোথায় কোথায় সমস্যা সেটা হয়তো পুরো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। আর আরও আশা করব যে আমরা প্রকৃতপক্ষে একটা অটোনমাস ইলেকশন কমিশন পাওয়ার। জানি না এটা আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যা করতো যে কিছু হলেই নিপীড়ন নির্যাতন, এই যেমন বিএনপির লোকজন যে আইনজীবীর বাড়িতে যে হুমকি ধামকি দিয়ে আসছে, এই দিনগুলো দেখতে চাই না। কিন্তু যত জুলাই থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি, যত দিন অতিবাহিত হচ্ছে, ততদিন দেখতেছি যে আওয়ামী লীগের যে নিপীড়নের স্টাইল ছিল সেটা ধীরে ধীরে আবার ফিরে আসতেছে ভিন্ন রূপে। হয়তো সেটা বিএনপি রূপে, মানে বিএনপির নামে বা অন্য কোনো রাজনৈতিক দলের নামে, অথবা মানে যেসব ছিল সবই ধীরে ধীরে ফিরে আসতেছে। কারণ জুলাইয়ের মতো এরকম একটা ঘটনা যখন আমরা রাস্তাতে ছিলাম, মানে সেই টাইমের পর যখন আমরা এসব দেখি, অন্তত আমি এসব দেখি, এটা কি বলা যায়, প্রচুর ডিপ্রেসড ফিল করি। আর এসব নিয়ে মানে দিন দিন মানে এই জুলাই পরবর্তী সময়ে যতটা অপটিমিস্টিক ছিলাম, দিন দিন এটা অপটিমিজম কমে আসতেছে, এখন ধীরে ধীরে পেসিমিস্টিক হয়ে যাচ্ছে। আপনাদের অবস্থান কি, বা আপনাদের চিন্তা ভাবনা কি এসব নিয়ে কমেন্টে জানাইতে পারেন।